আচ্ছা, ভাবুন তো, একটা ছোট্ট ইলেকট্রনিক যন্ত্র, অনেকটা যেন জলের ট্যাপের মতো। জলের ট্যাপ কিভাবে? এই যে সামান্য ইশারায় যেমন জলের বিরাট প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়, বাইপোলার জংশন ট্রানজিস্টর বা বিজেটি অনেকটা তেমনই। মানে ছোট্ট একটা বেস কারেন্ট দিয়ে অনেক বড় কালেক্টর কারেন্টকে চালানো যায়। হ্যাঁ, দারুণ উপমা। আর আজকের আলোচনায় আমরা এই বিজেটির কাজ, মানে এর বিভিন্ন সংযোগ পদ্ধতি আর বায়াসিং এর ব্যাপারটা একটু গভীরে দেখব, তাই তো? একদম। আমাদের কাছে থাকা কিছু নোটস আর বই থেকে এই বিষয়গুলো তুলে আনব। ঠিক। মূলত তো দুরকম বিজেটি নিয়েই আমরা কাজ করি, এনপিএন আর পিএনপি। আর এদের তিনটে পা থাকে, বা টার্মিনাল, এমিটার, বেস আর কালেক্টর। হ্যাঁ, গঠন আর চিহ্নগুলো একটু আলাদা। আমাদের লক্ষ্য হবে এই ট্রানজিস্টর ইলেকট্রনিক সার্কিটে ঠিক কিভাবে কাজ করে সেটা সহজ করে বোঝা। হুম। তাহলে প্রথমেই আসি ট্রানজিস্টরের বিভিন্ন সংযোগ বা কনফিগারেশন নিয়ে। 3 রকম হয়তো: কমন বেস, কমন এমিটার আর কমন কালেক্টর। ঠিক। সিবি, সিই আর সিসি। আর প্রত্যেকটারই কিন্তু নিজস্ব ইনপুট আর আউটপুট বৈশিষ্ট্য আছে। মানে কারেন্ট বা ভোল্টেজ কিভাবে বদলাবে সেটা এই কনফিগারেশনের ওপর নির্ভর করে। আর এদের কারেন্ট গেনও তো আলাদা হয়, আলফা, বিটা, গামা এগুলো। হ্যাঁ, ঠিক ধরেছেন। কমন বেসে আলফা, কমন এমিটারে বিটা আর কমন কালেক্টরে গামা। আলফাটা সাধারণত একের খুব কাছাকাছি থাকে। আর বিটা, ওটাই তো খুব কাজের। হ্যাঁ, কমন এমিটারে বিটা বেশ বড় হতে পারে, মানে কারেন্টকে অনেকটা বাড়াতে পারে। আর গামা হল বিটা প্লাস 1 বা গামা ইকুয়াল টু বিটা প্লাস 1। এদের মধ্যে একটা সম্পর্কও আছে, মনে রাখা ভালো। বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। মনে রাখার কোনো সহজ উপায় আছে? ছোট্ট করে বলতে পারেন, আলফা প্রায় 1 বেসে, বিটা দেয় বেশি কালেক্টরে। মানে কমন এমিটার কনফিগারেশনে কারেন্ট গেইন বিটা বেশি। তার মানে কি এই কমন এমিটারটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, মানে কাজের দিক থেকে? একদম। বেশিরভাগ ক্ষেত্রেই কমন এমিটার সিই ব্যবহার করা হয়। এর কারণ হল এটা ভালো ভোল্টেজ গেইন আর বেশ ভালো কারেন্ট গেইন দুটোই দেয়। মানে সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য এটা খুব ভালো। আচ্ছা, আর বাকি দুটো, কমন কালেক্টর আর কমন বেস? কমন কালেক্টর সিসি, যাকে আমরা এমিটার ফলোয়ারও বলি, তার কারেন্ট গেইন গামা সবচেয়ে বেশি, কিন্তু ভোল্টেজ গেইন প্রায় 1-এর কাছাকাছি। এটা মূলত ইম্পিডেন্স ম্যাচিং বা বাফার হিসাবে লাগে। মানে লোডকে ড্রাইভ করার জন্য ভালো। হ্যাঁ, অনেকটা তাই। আর কমন বেস কনফিগারেশন, ওটার ভোল্টেজ গেইন ভালো, কিন্তু কারেন্ট গেইন আলফা 1-এর কম। এটা হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে কাজে দেয়। তাহলে কি বলা যায়, গেইন বিচার করলে কমন এমিটার সবচেয়ে সুষম সুবিধা দেয়। বেশ, বোঝা গেল। কিন্তু শুধু কনফিগারেশন ঠিক করলেই তো ট্রানজিস্টর নিজের কাজটা ঠিকমতো করবে না, তাই না? ওকে তো একটা ঠিকঠাক অবস্থায় রাখতে হবে, তাই না? ঠিক পয়েন্টে এসেছেন। এখানেই আসছে বায়াসিংয়ের ধারণা। ট্রানজিস্টরকে যখন আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে চাই, তখন ওকে একটা স্থির ডিসি অবস্থায়, মানে একটা শান্ত অবস্থায় সেট করতে হয়। শান্ত অবস্থা মানে? মানে যাতে বাইরে থেকে কোনো সিগন্যাল না এলে ওর মধ্যে একটা নির্দিষ্ট ডিসি কারেন্ট আর ভোল্টেজ থাকে। এই স্থির অবস্থাকেই বলে অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট, মানে কুইয়েশন্ট পয়েন্ট। আচ্ছা, কিউ পয়েন্ট। আর এই যে ডিসি লোড লাইন বলে একটা কথা শোনা যায়, সেটার সাথে এর সম্পর্ক কি? ডিসি লোড লাইনটা আসলে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভের ওপর আঁকা একটা সরল রেখা। এটা সার্কিটের ডিসি রেজিস্ট্যান্সগুলোর ওপর নির্ভর করে। এই লাইনটা আঁকতে দুটো পয়েন্ট লাগে। একটা হলো কাট অফ পয়েন্ট, যেখানে কালেক্টর কারেন্ট প্রায় শূন্য। হ্যাঁ, আর অন্যটা হলো স্যাচুরেশন পয়েন্ট, যেখানে কালেক্টর এমিটার ভোল্টেজ প্রায় শূন্য হয়ে যায়। কিউ পয়েন্ট সবসময় এই লোড লাইনের ওপরেই কোথাও থাকে। তাহলে ডিসি লোড লাইন আঁকতে কোন দুটো বিন্দু লাগে? কাট অফ আর স্যাচুরেশন পয়েন্ট, বুঝেছি। কিন্তু এই কিউ পয়েন্টটা যদি নড়ে ছড়ে যায়, ধরুন গরমকালে সার্কিটটা গরম হয়ে গেল। এটাই তো আসল চ্যালেঞ্জ। তাপমাত্রা বাড়লে ট্রানজিস্টরের ভেতরের প্যারামিটার, যেমন ধরুন বিটা বা লিকেজ কারেন্ট আইসিও, এগুলো বদলে যায়। আর তার ফলে কিউ পয়েন্টটা তার ঠিক করা জায়গা থেকে সরে যেতে পারে। সরে গেলে কি হবে? সরে গেলে অ্যাম্প্লিফায়ার ঠিকমতো কাজ করবে না। সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যেতে পারে, মানে ফেটে যেতে পারে বা অন্যরকম শোনাতে পারে। খুব বেশি সরে গেলে ট্রানজিস্টরটা খারাপও হয়ে যেতে পারে। সর্বনাশ!
তাহলে তো কিউ পয়েন্টকে স্থির রাখা খুব দরকার। একদম। এই স্থির রাখার ব্যাপারটাই হলো স্ট্যাবিলাইজেশন। আর কতটা স্টেবল সেটা মাপা হয় স্টেবিলিটি ফ্যাক্টর এস দিয়ে। এস যত কম হবে বুঝতে হবে সার্কিট তত বেশি স্টেবল, মানে তাপমাত্রার সাথে কিউ পয়েন্ট তত কম নড়াচড়া করবে। তাহলে কিউ পয়েন্টের স্থিতিশীলতা কি খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই জরুরি, না হলে তো গরমে একরকম চলবে, শীতে আরেক রকম। এই স্টেবিলিটি আনার উপায় কি? মানে বায়াসিংয়ের বিভিন্ন পদ্ধতি আছে নিশ্চয়ই। হ্যাঁ, অনেকগুলো পদ্ধতি আছে। যেমন ধরুন বেস বায়াস বা ফিক্সড বায়াস। এটা সবচেয়ে সোজা সার্কিট, কিন্তু স্টেবিলিটি খুব একটা ভালো নয়। মানে টেম্পারেচার বাড়লে কিউ পয়েন্ট সহজে সরে যায়। ঠিক। এর থেকে ভালো হলো কালেক্টর ফিডব্যাক বায়াস বা এমিটার ফিডব্যাক বায়াস, যেটাকে সেলফ বায়াসও বলে। এগুলোতে আউটপুট থেকে ইনপুট একটা ফিডব্যাক নেওয়া হয়, তাতে স্টেবিলিটি বাড়ে। ফিডব্যাক দিয়ে, ইন্টারেস্টিং। তবে সবচেয়ে চালু আর নির্ভরযোগ্য পদ্ধতি হল পোটেনশিয়াল ডিভাইডার বায়াস। এটা খুব ভালো স্টেবিলিটি দেয় আর ডিজাইন করাও তুলনামূলকভাবে সহজ। প্রায় সব জায়গায় এটাই দেখবেন। সেই যে জলের ট্যাপের উপমাটা দিয়েছিলেন, তাহলে কি এই বিভিন্ন বায়াসিং পদ্ধতিগুলো হলো সেই কৌশল যা দিয়ে বাইরের অবস্থা যেমনই হোক না কেন ট্যাপ থেকে মোটামুটি একই রকম জলের ধারা পাওয়া যায়? বাহ, ঠিক ধরেছেন, একদম তাই। সঠিক আর স্থিতিশীল বায়াসিং এটা নিশ্চিত করে যে ট্রানজিস্টরটা ঠিকঠাক লিনিয়ার অঞ্চলে কাজ করছে, মানে সিগন্যালটা ডিস্টরশন ছাড়া সুন্দরভাবে অ্যাম্প্লিফাই হচ্ছে। পুরনো রেডিও বা অডিও অ্যাম্প্লিফায়ারে যে মাঝে মাঝে আওয়াজ ফেটে যেত, তাহলে কি তার কারণেই বায়াসিংয়ের গণ্ডগোল হতে পারে? হতেই পারে। ভুল বা আনস্টেবল বায়াসিং হলে এরকম ডিস্টরশন আসাটা খুব স্বাভাবিক। তাহলে সংক্ষেপে যদি দেখি আমরা কি আলোচনা করলাম। আমরা দেখলাম 3 ধরনের কনফিগারেশন, সিবি, সিই, সিসি, আর তাদের গেইন ফ্যাক্টর আলফা, বিটা, গামা। হ্যাঁ, তারপর বায়াসিং কেন দরকার, কিউ পয়েন্ট কি, ডিসি লোড লাইন কিভাবে আঁকে, আর স্টেবিলিটির গুরুত্ব, স্টেবিলিটি ফ্যাক্টর এস, আর শেষে কয়েকটা বায়াসিং পদ্ধতি যেমন ফিক্সড বায়াস, সেলফ বায়াস আর পোটেনশিয়াল ডিভাইডার বায়াস। একদম। তাহলে মূল কথাটা হলো, একটা ট্রানজিস্টরকে ঠিকঠাক কাজ করাতে গেলে শুধু কনফিগারেশন বাঁচলে হবে না, তাকে ঠিকমতো বায়াস করে ওর অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্টকে স্টেবল রাখাও খুব দরকারি। ট্রানজিস্টর বা ফেট এগুলো অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এই যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি এত খুঁটিনাটি আমরা জানলাম, এটা কতটা দরকারি বলে মনে হয়? পুরনো ভিতটা কি সত্যি ভবিষ্যতে টেকনোলজি বোঝার জন্য জরুরি? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। আর সবশেষে আমাদের শ্রোতাদের, বিশেষ করে ছাত্রছাত্রীদের এটাই বলতে চাই, বিজেটির এই বেসিক জিনিসগুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, এটা আসলে আধুনিক ইলেকট্রনিক্সের গভীরে ঢোকার প্রথম চাবি। ঠিক। সে কমিউনিকেশন সিস্টেম হোক, পাওয়ার ইলেকট্রনিক্স বা আজকের দিনের কম্পিউটিংয়ের জটিল সার্কিট, এই ভিতটা মজবুত থাকলে তবেই না ভবিষ্যতের প্রযুক্তি বোঝা যাবে, নতুন কিছু ডিজাইন করা যাবে। শেখাটা তো আসলে একটা লম্বা যাত্রা, তাই না? আর এই জ্ঞানটা সেই যাত্রাপথে সব সময় কাজে লাগবে।